গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর পরিস্থিতি স্থিতিশীল। হতাহতের ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ। চোরাচালানের পণ্যের সাথে শেরপুর সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা। দুই পারে সক্রিয় রাসেল হাসান চক্র, ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সন্তুষ্ট। ওইরকম ভাবে বোঝার কোনো সুযোগ নাই, মানে ওইরকম ভাবে বুঝতে পারবে না, সাধারণ পাবলিক বোঝার নাই। চট্টগ্রামে আগামী দুদিন ইসির শুনানি ডাকা হয়েছে গত ৩ বিতর্কিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ভুয়া ভোটে ভূমিকা খতিয়ে দেখাই লক্ষ্য। চিঠি পৌঁছে দিয়েছি। আমি আশা করছি যে আগামী তদন্ত কমিশনের এই শুনানিতে ওনারা এসে উপস্থিত হবে। জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যাকাণ্ড। পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি। চলন বিলের ভাসমান স্কুল সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে শিক্ষার আলো। মিলছে স্বাস্থ্য সেবাও। অভিনব পন্থায় বিশ্ব মণ্ডলে সারা। ভারতের হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রাহুল গান্ধীর। 2 কোটি ভোটের 25 লাখই জাল বলে দাবি। বানোয়াট বলছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এদিকে সারওয়ার বাবলার হত্যাকাণ্ডের ঘটনায় একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে এমন দাবি নিহতের স্বজনদের। বলছেন, বিদেশে থাকা শিবির ক্যাডার সাজ্জাদ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহযোগীদের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামি চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারওয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। নিহত সারওয়ার ও অভিযুক্ত সাজ্জাদ দুজনের নামেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি। গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগের সময় চালানো হয়েছিল হামলা। দুর্বৃত্তদের মুহুর্মুহু গুলিতে কেঁপে ওঠে চারপাশ। এরশাদ সহ আহত হন 2 জন, আর নিহত হন পাশে থাকা সারওয়ার বাবলা একজন, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। নির্বাচনে এই ঘটনার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন সিএমপি কমিশনার। মাগরিবের নামাজ শেষে চালিতাতলী খন্দকার পাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। সে সময় এভাবেই দুর্বৃত্তের মুহুমুহু গুলিতে কেঁপে উঠে চারপাশ। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ এবং তার পাশে থাকা সরোয়ার বাবলা ও শান্ত নামে আরো 2 জন। বাবলাকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে 3 জনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। থেকে ইমন, রায়হান, রাউজানের রায়হান, ইমন, আমি দূরে ছিলাম, ওই জন্য আমাকে মারতে পারে না। ওদের সাথে আমরা সাহারাও দেখি না, মোবাইলে দেখি। তাহলে কিছু গ্রেপ্তার আছে, কিছু বাইরে আছে, বাইরে যারা আছে তারা তো এই ঘটনাটা ঘটাচ্ছে। ওদেরকে না ধরলে আমি কার নাম বলবো?
গুলিবিদ্ধ এরশাদুল্লাহর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর শত শত বিএনপি নেতাকর্মী হাসপাতাল চত্বরে ভিড় করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তরা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে প্রায় 8 রাউন্ড গুলি করলে পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন। বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আরেক টপ টেরর সাজ্জাদের সাথে তার বিরোধ দীর্ঘদিনের। পূর্ব মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে যখন ওনারা মানুষ জনসংখ্যা করতেছে, মানুষ আসতেছে, ওই মুহূর্তে ফায়ার করতেছে। যারা ফায়ার করতেছে পুলিশ আছে, র্যাব আছে, ওরা তদন্ত করে বলতে পারবে যে এরা কারা ঘটনাগুলো ঘটাইছে। কেউ বুঝে উঠতে পারে নাই। অর্থাৎ এরশাদ ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, দোকানদারদের সাথে হাত মিলেছে, তখন তো কিছু এলোপাতারে গুলি করতেছে। তবে নির্বাচনে এই ঘটনার প্রভাব পড়বে না বলে জানান সিএমপি কমিশনার। এরশাদুল্লাহ সাহেব এই এদের টার্গেট ছিলেন না। টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চান চট্টগ্রামের নেতাকর্মীরাও। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনকে পিছাতে চায়, তারাই ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেবের উপর আক্রমণ করেছে। অত্যন্ত আমাদের জন্য আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয় যে একটা নির্বাচনী গণসংযোগের সশস্ত্র সন্ত্রাসীরা এই যে মাগরিবের নামাজের পরে গুলি বর্ষণ করার দুঃসাহস তারা কোথায় পেল? যেহেতু যেই গুলি করুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতোই, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল 5 মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। এ নিয়ে অনুসন্ধান করেছেন আমার সহকর্মী আখলাকুস সাফা, সঙ্গে ছিলেন হোসাইন শাহিদ ও আদিল মাহমুদ উজ্জ্বল, আর ছবি তুলেছেন লুৎফুর রহমান। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে 36,000 টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবেন, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ান লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকের বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সোজা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের, কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরের দিন বদলালেন 3টি স্থান। শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন 1000 টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে। জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার। হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে। দেখতে অবিকল আসল টাকা। কতজন বোঝে এগুলো জাল নাকি আসল, যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম জমুন। এইখানে এই টাকাটা জাল ছিল। এটা কি বুঝার কোনো বুঝতে পারছেন আপনি? বুঝিনি, এটা 2 নম্বর টাকা। বুঝার কোনো উপায় নাই, বুঝার কোনো উপায় নাই। দেখেন কিভাবে বুঝবো? এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি, কারণ
জাল টাকা শনাক্তের যে পরিচিত 10টি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং। বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে। মিলছে না শুধু ইউভি ফিচার, অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত? অনেকে বলেন 2.5 লাখ কোটি টাকা, কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না। এখন সবাইকেই সচেতন হতে হবে, না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারেন নিঃস্ব, আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে, অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে। এমন টাকা দিয়ে দিলে ধরতে পারবেন? এরকম টাকা এর আগে দেখছেন? প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে শেরপুরের এই শাহিনা বেগমের কথা। অনেক কষ্টের টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে, মেয়াদি সঞ্চয়ের টাকা তুলে জমা দিতে গিয়েছিলেন ব্যাংকে, যে নোটগুলো জাল হিসেবে চিহ্নিত করে ব্যাংক। খাতারা দিছে, ছায়া খাইছি, করে করে মাছের দিছে, থুয়ে দিছি, বিড়ি বান্ধিছি, এবার করে করে তেহারা থুয়ে দিছিলাম। দেখা জিনিস খাওয়া হইলাম না, নয় নাতিনারা দি পাইলাম না, নাতিন বানা গিয়ে সব করলাম, ছায়া খাইলাম, বিক্রি করে খাইলাম, সব করে খাইছি, কিছু বাড়তেছি না দুনিয়ার, আর কিছু করা নেই। শেরপুর পোস্ট অফিসে টিম যমুনা পোস্টমাস্টার বলছেন, টাকাগুলো কাউন্টার থেকেই দেওয়া হয়েছিল। নতুন পুরান মিলে এই টাকাগুলো কিছু মনে হয় নতুন নতুন ছাপানো টাকা আর কি, জাল টাকা মানে আশেপাশে দিয়ে দিচ্ছে। সবচেয়ে করা পাই না, হাতে গুণে তো বোঝা যায় না, মেশিনটা নষ্ট। এই যে এরকম একটা অঘটন ঘটে গেল, তারপরে এখানে একটা মেশিন দেওয়া হয়। ভুক্তভোগী ওই নারী যেদিন 53,000 টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন, ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে 25,000 টাকা অর্থাৎ 1,000 টাকার 25টি নোট দেওয়া হয়েছিল আরও একজনকে, যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে। প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান। ব্যাংক ম্যানেজার বলছেন, সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুইজনকেই নিয়ে যান নিজ রুমে, ডেকে পাঠান পোস্টমাস্টারকে। ব্যাংকে পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিল, দেখি দোকানে যায় কি না। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় ধরতে পারতাম, এটা ধরতে পারলে যে কেশিয়ার, এবং ওদের ডাউট হইলে তখন ওরা ফ্যাক নোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে। এই হচ্ছে পোস্ট অফিস, আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক, এবং এই দুইয়ের মাঝখানে ব্যবধান 100 মিটারের মতো। ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই, এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে। উনি তো টাকাটা আপনাকে এইখানে দিতে পারতো, উনি আপনার সাথে সাথে কেন গেছিল? এটা আমি বলতে পারলাম না। উনি কি আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশেই ছিল? না না, আমার সাথে গেছে। আচ্ছা, যাওয়ার পরে কি ওখানে আপনার আশেপাশেই ছিল? হ্যাঁ, 2 মিনিটও নেই, আমি দেখছি ওরে। আচ্ছা, মানে উনি কেন গেছিল আপনার সাথে এটা জানেন? না, উনি বলছে যে আমার অনেক কাজ আছে, এই কথা বলছে। কিন্তু উনি তো ওখানে যে কোনো কাজ করে নাই, আপনার সাথেই তো ছিল সে। 33 বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান। টাকাগুলো তিনিই শনাক্ত করেন। ওইরকম ভাবে বোঝার কোনো সুযোগ নেই, মানে ওইরকম ভাবে বুঝতে পারবো না, সাধারণ পাবলিক বোঝার নাই। একই দিনে দুই ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাফিজুর। স্বীকার করেছেন টাকাগুলো পোস্ট অফিস থেকেই দেয়া হয়। প্রশ্ন হচ্ছে, জাল টাকা কিভাবে ঢুকলো পোস্ট অফিসে, যা উল্লেখ নেই জবানবন্দিতে। তদন্তে কি পাওয়া গেল? আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এলো বসলেন, বসে রাখলেন, এটা তো দেখার কোনো সুযোগ। আর যদি মনে করেন বহন করার সময় হয়েছে, তাহলে তো আপনি রিকভারি, তাহলে মামলাটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস
মানিক আর হাফিজুর জড়িত জাল টাকা চক্রে। দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট। মিলল 3টি সন্দেহজনক নম্বর। সবচেয়ে বেশি যোগাযোগ দুজনের সঙ্গে, যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম, রাসেল আর হাসান। লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত। রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা। এই সীমান্ত দিয়ে মাদক, প্রসাধনী, চিনি, মশলা চোরাচালান হয় আগে থেকেই। স্থানীয়রা জানান 24-এর 5 আগস্টের পর তা আরও বেড়েছে। ওই পণ্যের সাথেই জাল টাকা সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও। ইন্ডিয়ার লোক আর বাংলাদেশে ঢুকে না, আমাদের লোকজন যে এটা নিয়ে আসে, ওদের লোক থাকে, অনেক সময় তারাই পার করে দেয়। আর যদি প্রয়োজন মনে করে না আমরা ঢুকে পার করা যাবে, তখন তারা নিজেরাই ঢুকে। রোজটা পার করে দিন কত টাকা, 50,000 টাকা, 40,000 টাকা। আবার ওখান থেকে তো গাড়ি তুলে দিয়ে এইভাবে তারা কাজগুলো করে। কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এ কাজে বাধা দেয় পড়েছেন হামলার মুখে। হাসান মানে কি করে সে? মানে বসা দিনে রাতে 24 ঘন্টা পোলাহান মারলে যাইতেছে, পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতাছি, এই আইতাছি বন্ধু শেষ। ঝিনাইগাতি থানার ওসি বলছেন চোরাচালানে জাল টাকা এখনো পাননি তারা। পরে তার এলাকা দিয়ে ঢোকা সেই নোটগুলোই দেখাই তাকে। আমি কেন, যারা খুব এক্সপার্ট যারা, তাদের জন্য খুব ডিফিকাল্ট। আমি যে দেখলাম, এই যে দেখলাম, এটা হচ্ছে না। কোন সীমান্ত বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি চট্টগ্রামে র্যাবের এক অভিযান থেকে ধরা পড়ে 20 কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট। বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা। কি করছে তারা? বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয়, এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয়, যে আপনারা ক্যাশলেস হন, পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন। ব্যাংকিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন। 500,000 টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজ্যাকশন করে ফেলেন, এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায়। তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয়? অবস্থা এখন এমন, কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম। আমার জীবনটা চাল্লা নিলে তাও শান্তি আছিল, অশান্তির শেষ নাই, আমি আর পারি না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, শেরপুর। আওয়ামী লীগ সরকারের আমলে গত 3 বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের 7 ও 8 নভেম্বর দুদিন হবে এই শুনানি। তৎকালীন রিটার্নিং কর্মকর্তা সহ ভোট গ্রহণে নিয়োজিত সবাইকে চিঠি দিয়েছে কমিশন। ভুয়া ভোটে তাদের ভূমিকা তদন্ত করে ব্যবস্থা নেয়াই কমিশনের লক্ষ্য। 2014 থেকে 2024 সাল পর্যন্ত 3টি জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট, ব্যালট ছিনতাই, ইভিএমে কারসাজি, গণহারে জাল ভোট, কেন্দ্র দখল, পক্ষপাতিত্ব সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল বহুল আলোচিত। নানা অভিযোগ তুলে বারবার নির্বাচন বর্জন করে অনেক রাজনৈতিক দল। এবার সেসব অভিযোগ সরেজমিনে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। কিভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসনকে কাজে লাগিয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করা হয়েছিল তা বের করাই কমিশনের লক্ষ্য। এরই অংশ হিসেবে চট্টগ্রামে গত 3টি সংসদ নির্বাচনে ভুয়া ভোটের কারিগরদের সশরীরে ডেকে শুনানি করতে যাচ্ছে কমিশন। চট্টগ্রামে আগামী 7 ও 8 নভেম্বর হবে এই শুনানি। উপস্থিত থাকবেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিন আকরাম হোসেন ও ডক্টর আব্দুল আলিম। আমাকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে ওনাদেরকে ডাকার জন্য। আমি ওনাদের প্রত্যেকেই একটি ওনাদের চিঠি পৌঁছে দিয়েছি। আমি আশা করছি যে আগামী তদন্ত কমিশনের এই শুনানিতে ওনারা এসে উপস্থিত হবেন। এ সংক্রান্ত নির্দেশনা পৌঁছেছে চট্টগ্রামে। তখন দায়িত্ব পালন করা তৎকালীন রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার, সব ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট সহ প্রতি কেন্দ্রের কমপক্ষে 10 জন কর্মকর্তাকে শুনানিতে আসতে চিঠি দিয়েছে কমিশন। নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ওনাদেরকেও ডেকেছেন। পাশাপাশি
পুলিশ কর্মকর্তাগণ যারা ছিলেন, দেশের বিভিন্ন এলাকায় যারা নির্বাচনে জড়িত ছিলেন, তাদেরকেও ওই কমিশন এখানে তদন্তে ডেকেছেন। নির্বাচন কমিশন জানায় প্রতিটি বিভাগীয় শহরে এমন শুনানি হবে। এরপর বিতর্কিত নির্বাচনে প্রশ্নবিদ্ধ ভূমিকা পালনকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নদ নদী বেষ্টিত জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিনিয়তই। গত কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যার ঘটনাও। এক বছরে 2 জনপ্রতিনিধি হত্যার পর ব্যাপক আলোচনা হলেও কোনো প্রতিকার নেই। আতঙ্কে দিন কাটানো এসব চরের মানুষের দাবি পুলিশ ফাঁড়ির। আর সংশ্লিষ্টরা জানালেন, চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। মূল ভূখণ্ড থেকে নৌকায় ঘণ্টাখানেকের যাত্রা, অবশেষে তীর গিয়ে ভিড়ে বিচ্ছিন্ন এক চরে। গন্তব্যে পৌঁছাতেই চরের গ্রামীণ পরিবেশ চোখ জুড়ায়, তবুও প্রশান্তির লেশ মাত্র নেই এই জনপদগুলোই। বিদ্যুতের সংযোগ গেছে অনেক দিন আগেই, তাই সূর্যাস্তের পর চরগুলোই হয়তোবা অন্ধকার নেমে আসে না, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ে না। গরু বাছুর পাইলা খাওয়া আমাদের খুব কষ্ট হয়। চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। 5-7 বছরের ভিতরে অনেকই ঘটে গেছে, খুন খারাপি, জমি জমা নিয়ে হামলা। জামালপুরের চরাঞ্চলগুলোতে এমন অনিশ্চয়তা নিয়েই বসবাস স্থানীয়দের। গত 1 বছরে দুর্গম এসব চরে 3টি হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে 2 ইপু সদস্যের হত্যা সাড়া ফেলেছিল গোটা জেলায়। চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ফাঁড়ির পাশাপাশি কমিউনিটি এবং বিট পুলিশিং বাড়ানোর দাবি স্থানীয়দের। থানা পর্যন্ত যাইতে অনেক সময়ের দরকার, যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না। এখানে যদি একটা ফাঁড়ি থানা হতো তাহলে মাদক নেশাগ্রস্ত ইটা বন্ধ হতো। পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। স্থানীয় যে সমস্ত প্রতিনিধি আছেন তারা যদি কখনো এইগুলোর উদ্যোগ গ্রহণ করেন, আমরা সেগুলো অবশ্যই আমরা পুলিশ হেডকোয়ার্টার সেভাবে প্রেরণ করবো এবং সে জায়গায় আমরা পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আমরা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করব। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ির চরাঞ্চলগুলোর দূরত্ব থানা থেকে গড়ে 20 কিলোমিটারেরও বেশি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। চলনবিলে পানি বেষ্টিত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ভাসমান নৌকা স্কুল, পাঠাগার ও প্রশিক্ষণ সেন্টার। পাশাপাশি দেয়া হচ্ছে স্বাস্থ্য সেবাও। এই অঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় না, বরং নৌকা স্কুলই পৌঁছে যায় তাদের কাছে। নিরক্ষরতা দূর করতে অভিনব এই মাধ্যম সাড়া জাগিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। পানিতে ভেসে বেড়াচ্ছে আস্ত এক পাঠশালা। চলনবিলের মানুষের কাছে নৌকা স্কুল নামে পরিচিত। চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার নদ নদীতে চোখে পড়বে ব্যতিক্রমী এই নৌকাগুলো। এ অঞ্চলের শতাধিক গ্রামের মানুষ বছরের প্রায় 6 মাস থাকে পানিবন্দী। বাধাগ্রস্ত হয় শিক্ষা সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম। প্রতিকূল পরিবেশেও শিশুরা যেন শিক্ষা বঞ্চিত না হয় সেজন্য চালু করা হয়েছে নৌকা স্কুল। আমাদের নৌকা স্কুল আসবে জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আশেপাশে স্কুল নাই, অনেক দূরে। আর হলো বর্ষাকালে পানিতে রাস্তা ডুবে যায়। নদীতে ক্লাস নেই, বাতাস আবহাওয়াটা সুন্দর ঠান্ডা থাকে, ওরা ক্লাস করে মজা পায়। পড়াশোনার পাশাপাশি ওদের কম্পিউটার থেকে দেখায়, কার্টুন দেখায়, ছবি টবি আঁকাআঁকি করে। বিল অঞ্চল ঘুরে ঘুরে শিশুদের দোরগোড়ায় যাচ্ছে নৌকাগুলো। প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। চাষাবাদ পদ্ধতি থেকে শুরু করে কম্পিউটারে হাতে খড়ি সবই শেখানো হয় স্কুলগুলোতে। এমন সুযোগ পেয়ে স্বস্তিতে অভিভাবকরা। বাচ্চাদের তুলি জায়গা জায়গা থেকে তুলে, তারপরে আবার ওখানে ছুটি হয়ে গেলে আমি আরেকটা স্পটে আবার দিই। সব স্কুলে জল টল হয়, পোলাপান তো যাইতে পারে না, স্কুল বন্ধ থাকে, ছুটি থাকে, পড়াশোনা তো নষ্ট।
প্রাথমিকের শিক্ষা কার্যক্রম পরিচালনায় চালু রয়েছে ২৬টি নৌকা, রয়েছে সৌর বিদ্যুৎ, আছে কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা। শিক্ষার্থী প্রায় ২,৩৪০ জন। এছাড়া 10টি লাইব্রেরি ও নারীদের জন্য রাখা হয়েছে 3টি প্রশিক্ষণ সেন্টার। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে 6টি হেলথ কেয়ার বোর্ড। অভিনব এই স্কুলের উদ্ভাবক চলনবিলেরই কৃতি সন্তান মোহাম্মদ রেজওয়ান। নৌকায় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে ভবিষ্যতে কিছু হতে চায়। বন্যার সময় কিভাবে গাছগাছালি বনে সবজি চাষ করে এইগুলো আমরা শিখেছি। বন্যা সহনশীল সবজি চাষ কীভাবে করা যায় এবং বন্যার পানিতে সবজিগুলো যাতে নষ্ট না হয় এই বিষয়গুলো তাদের ভাসমান নৌকাতে ট্রেনিং দেওয়া হয়। ২০০২ সালে ভাসমান পাঠশালা চালুর পর থেকে বিভিন্ন সময়ে পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। সবশেষ অর্জন চীন সরকারের পৃষ্ঠপোষকতায় দেয়া ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পেঁয়াজের বাজার আবারও অস্থির, দাম ঊর্ধ্বমুখী। পেঁয়াজের বাজারের পরিস্থিতি জানবো। আমার সহকর্মী রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে রুবেলুর রহমান। রুবেল, বাজারে পেঁয়াজের দামে যে ঊর্ধ্বগতি সে সম্পর্কে ব্যবসায়ীরা কি বলছেন এবং অবশ্যই ক্রেতাদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের। আমি আপনাকে প্রথমে বলে রাখতে চাই, রাজবাড়ী কিন্তু পেঁয়াজ আমাদের একটি সমৃদ্ধ জেলা। সারা দেশে প্রায় 16% পেঁয়াজ এবং তৃতীয় বৃহত্তম জেলা কিন্তু রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের দিক থেকে। তো এই রাজবাড়িতে কিন্তু বর্তমানে আমি রাজবাড়ী রয়েছে, আজকে রয়েছে রাজবাড়ী জেলা শহরের যে বড় বাজার। সকাল থেকে কিন্তু আমি এই পেঁয়াজের হাটে রয়েছি। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আসলে কি আর কৃষকরাও রয়েছেন কিন্তু তা সবাই কিন্তু বলছেন যে বাজারে যে পরিমাণ পেঁয়াজের মজুদ থাকার কথা বা যে পরিমাণ আমদানি হওয়ার কথা, ঠিক সেই আমদানি না হওয়াতে কিন্তু এখন খুচরা পর্যায়ে যে দামটা সে দামটা বৃদ্ধি পেয়েছে। গতকাল কিন্তু রাজবাড়ী খুচরা বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে, যেটা ছাল পচা পেঁয়াজ সেটা 70 টাকা দরে এবং যেটা ভালো পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে 100 টাকায়। কিন্তু আজকে ব্যবসায়ীরা বলতেছেন তাদের 3800 থেকে প্রায় 4100 টাকা দরে মনে কিন্তু পেঁয়াজ কিনতে হয়েছে, যে কারণে কিন্তু আজকের বাজারটা হয়তো আরও 5 থেকে 10 টাকা কিন্তু বৃদ্ধি পাবে খুচরা পর্যায়ে ক্রেতারা ব্যবসায়ীরা বলছেন। তবে রাজবাড়ী বাজারে যে সরবরাহটা, যারা ব্যবসায়ীরা নিয়মিত এখান থেকে পেঁয়াজ কিনে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন তারা কিন্তু অভিযোগ করছেন যে বাজারের যারা কৃষকরা যারা পেঁয়াজ নিয়ে আসছেন আসলে তাদের ঘরে যে পেঁয়াজ মজুদ থাকার কথা এবং মৌসুমের শেষ দিকে, যার কারণে কিন্তু পেঁয়াজের মজুদটা তাদের কমে গেছে এবং তাদের ঘরে যতটুকু পেঁয়াজ ছিল ততটুকু করে কিন্তু এখন শেষ সময় বাজারে পেঁয়াজ আনছেন এবং যার কারণে দামটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া তারা আরো বলছেন যে বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ হচ্ছে বাজার, তখনই কিন্তু আবার হয়তো পেঁয়াজের বাজারটা অনেকটা স্থিতিশীল হয়ে আসবে। তবে রাজবাড়ির যে চিত্রটা গত কিন্তু 1 সপ্তাহ আগেও বা 5 দিন আগে কিন্তু রাজবাড়ী বাজারে পেঁয়াজের যে বাজার কিন্তু খুচরা পর্যায়ে ছিল, খুচরা পর্যায়ে সেই পেঁয়াজের দাম ছিল 65 থেকে 70 টাকা কেজির মধ্যে, কিন্তু আজকে সেই পেঁয়াজটাই কিন্তু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 110 টাকা কেজি দ্বারা কৃষকদের বিক্রি করতে হবে। ছোঁয়া। রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। চলতি মাসেই প্রায় সকল ব্যক্তি করদাতার রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে 10 লাখের বেশি করদাতা সাড়াও দিয়েছেন, বলছেন লাইনে দাঁড়িয়ে চিরচেনা রিটার্ন দাখিলের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে। তবে এখনও নিবন্ধন ও দাখিল প্রক্রিয়া পুরোপুরি স্বাচ্ছন্দ্যের সাথে করা যাচ্ছে না। অবশ্য কর অফিসের হেল্প ডেস্ক প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। করদাতাদের কাছে বছরের এই সময়টা নভেম্বর রেইনের জন্য নয়, বরং পরিচিত হয়ে উঠেছে জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের শেষ মাস হিসেবে। এবার কর অফিসগুলোতে নেই বিগত বছরের সেই চিরচেনা ভিড়। এখন ঘরে বসেই অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন। প্রবীণ কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা সহ কিছু ব্যতিক্রম বাদে নভেম্বরের 30 তারিখের মধ্যে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার। এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে দাখিল করা যাচ্ছে। প্রাপ্তির স্বীকারপত্রও মিলছে তাৎক্ষণিক। আমার চাকরি করে এক জায়গায়, ট্যাক্স জোন আরেক জায়গায়, দেখছি একদিন ছুটি নিয়ে আমাকে দোকানে এসে জমা দিতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন আমি নিজে বসে থেকে আমি করতে পারতেছি। আগে যেমন ম্যানুয়ালি দিতে গেলে অনেক কিছু আমরা বুঝতাম না, কিন্তু অনলাইনে খুবই সহজভাবে করাতে আমরা খুব দ্রুতই দিতে পারতেছি। তবে রিটার্ন দাখিলের সময় বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ। অভিযোগ করছেন সার্ভার সংক্রান্ত জটিলতার বিষয়টি। অনলাইনে ডাটা ইনপুট করতে যায় তখন সার্ভারে অনেক সময় ডাটাটা সঠিকভাবে আপলোড করা যাচ্ছে না বা সেভ হচ্ছে না। ছবি অনেক সময় ভোলা দেখা যায়, আবার অনেক সময় সার্ভারের প্রবলেম হয়। কারো পাসপোর্ট দিয়ে টিন করা, এনআইডি দিয়ে তাদের এনবিআর সার্ভারে ম্যাচ করা নাই।
ই রিটার্নে প্রয়োজনীয় তথ্য দিতে হলে আলাদা করে দলিল বা নথিপত্র আপলোড করতে হয় না। তবে কর বিভাগের যাচাই বা অডিটের জন্য এসব তথ্য প্রমাণ সাথে রাখার পরামর্শ দিচ্ছেন আয়কর আইনজীবীরা। অনলাইনে রিটার্ন দিয়ে যাবেন, ডকুমেন্টস আপনার সাথে রেডি রাখবেন। যে কোনো ডকুমেন্টের বিষয়ে যে কোনো সার্কেল থেকে যদি তারা কল করে বা জানতে চায় বা এটা প্রুফটা চায়, তাৎক্ষণিকভাবে যে আপনারা উপস্থাপন করতে পারেন। এরই মধ্যে 10 লাখের বেশি করদাতা ই রিটার্ন দাখিল করেছেন। কর্মকর্তারা বলছেন, লেনদেন ও হিসাব ডিজিটালাইজড হওয়ায় বেড়েছে স্বচ্ছতা আর কমবে কর ফাঁকির প্রবণতা। করদাতার একটা সেন্ট্রাল ডাটাবেস পেয়ে যাচ্ছি এবং এটা পরবর্তীতে কোন কোন করদাতা রিটার্ন দিলেন বা দিলেন না তাদের সামগ্রিক একটা চিত্র আমরা পেয়ে যাচ্ছি এবং এর ফলে আমরা যে সকল খেলাপি করদাতাদেরকে চিহ্নিত করা খুবই সহজ হবে এবং পরবর্তীতে রিটার্ন দাখিলের সময় শেষ হওয়ার পর আমরা যথাযথ আইনানুগ পদক্ষেপ নিতে পারব। বর্তমানে 1,12,00,000 টিআইএনধারী রয়েছেন। এদের মধ্যে গেল বছর মাত্র 40 লাখ রিটার্ন দাখিল করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 22 ডিসেম্বর জ্যাকসুর ভোট গ্রহণ। ছাত্রদল তফসিলকে স্বাগত জানালেও ছাত্র শিবির ও ছাত্র শক্তি সহ অন্য ছাত্র সংগঠনগুলো বলছে এই তফসিল পক্ষপাতমূলক। পুনর্বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান অনেকে। জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ 1987 সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর থেকে কখনোই নির্বাচন হয়নি। অবশেষে 38 বছর পর হতে যাচ্ছে যৌথ নির্বাচন। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। জানান, মনোনয়ন ফর্ম বিতরণ 13 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত আর জমা নেওয়া হবে 17 থেকে 18 নভেম্বর 2 দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 3 ডিসেম্বর। 9 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত প্রচারণা শেষে 22 ডিসেম্বর ভোট গ্রহণ হবে। নির্বাচনী প্রচারণা 9/12/2025 থেকে 19/12/2025 মঙ্গলবার থেকে শুক্রবার 2 দিন বন্ধ থাকছে প্রচারণা। এরপরে ভোট গ্রহণের তারিখ 22/12/2025। কিন্তু এই তফসিলকে পক্ষপাতমূলক আচরণ বলছে জবি শাখা ছাত্র শিবির। একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন পেছানো হয়েছে বলেও অভিযোগ তাদের। একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন 26 দিন পিছিয়ে 22 ডিসেম্বর তারিখ ঘোষণা করেছে, যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা। এমন অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে জগন্নাথ শাখা ছাত্রদল। ভোট পেছানোতে হাত নেই বলেও দাবি নেতাদের। নির্বাচনে ইনক্লুসিভ প্যানেল দিতে কাজ চলছে বলেও জানান তারা। দাবি জানাচ্ছি এবং আমরা আশা করব যেন যৌথ নির্বাচনটা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন কোনো ধরনের তাদের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ না দিতে পারে। এদিকে ঐক্যবদ্ধ জবিয়ান নামে যৌথ প্যানেল দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদ। তাদের অভিযোগ, ছাত্র শিবিরকে বিজয়ী করতেই নির্বাচন পেছানো হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোট এগিয়ে আনার দাবি তাদের। শিক্ষার্থীরা ডিসেম্বরের শেষের দিকে ক্যাম্পাসে থাকে না। একটি অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে সম্পন্ন হবে যখন শিক্ষার্থীরা বাড়িতে চলে যাবে? প্রশাসন শিক্ষার্থীদের মতামত, অংশগ্রহণ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা না করেই একতরফাভাবে এই তারিখ ঘোষণা করেছে। তবে পক্ষপাতমূলক নির্বাচন হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের যমুনা নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার বসিয়ে দিনে দুপুরে চলছে বালু লুটের মহোৎসব। এতে দিন দিন বাড়ছে নদীর ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি সহ রাস্তাঘাট। আগামী বর্ষায় মারাত্মক ভাঙনের মুখে পড়ার শঙ্কায় আছেন নদী তীরবর্তী মানুষ। বালু লুট বন্ধে বিক্ষোভও করেছেন স্থানীয়রা। প্রশাসন বরাবর কয়েক দফা অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা। সিরাজগঞ্জ, কাজীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী শুভগাছা ইউনিয়ন। অবৈধ ড্রেজার বসিয়ে তাণ্ডব চলছে যমুনার বুকে। তীর দখল করে অবাধে কাটা হচ্ছে নদীতে জেগে ওঠা ফসলি চর। কোনো ধরনের সরকারি ইজারা না দিয়েই জোরপূর্বক স্থায়ী ডান তীর রক্ষাবাঁধের 300 মিটারের মধ্যে প্রকাশ্যে এই হরিলুট চালাচ্ছে একটি মহল।
তীব্র হচ্ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা। এভাবে চললে আগামী বর্ষায় হুমকির মুখে পড়বে শুভগাছা ইউনিয়নের বাকি অংশসহ রতনকান্দি, গান্ধাইল এবং ছোনগাছা ইউনিয়ন। শঙ্কা স্থানীয়দের। বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। গ্রাম এবং বাড়িঘর যেন বিলীন না হয় এবং রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। এইসব গ্রাম আমাদের চোখের সামনে দেখলাম বিলীন হয়ে গেছে। গ্রাম আছিল, সমস্ত গ্রাম শেষ হয়ে গেছে। আমার মনে হয় যে এখানে গ্রাম আছে, যদি আপনার হাতে থেকে অক্ষা পারেন তার আঙুর উপায়, তাতে উপায় নাই। পতিত আওয়ামী লীগ সরকারের পর এখন বালু লুটের অভিযোগ এসেছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে নেতাদের দাবি নিয়ম মেনেই চলছে বালু উত্তোলন। বিএনপির নামধারী এবং সন্ত্রাসী এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় হামলা মামলা এবং গোপন অনেক কাজ করে, শেষ পর্যন্ত এসেছে আমাদের নবী কবলিত এলাকায়। বিএনপির একজন নেতা হাসান এবং তার নেতৃত্বে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, যে ইউনিয়নের প্রায় 4 ভাগে 3.5 ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। গাজীপুরের রিজার্ভের মধ্যে আমরা এটা একটা পয়েন্ট করছি, এখানে বালু আমরা জড়ো করছি, চলতেছি হলো নিয়মতান্ত্রিকভাবে। আমার মনে হয় এটা সঠিক না, কারণ কোনো জমির মালিকের মধ্যে থেকে উঠানো হচ্ছে না। এদিকে অতিরিক্ত ভারী বালুবাহী ট্রাক চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তা, জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা জানতে পারলে সাথে সাথে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই। আমাদের আহ্বান থাকবে যে যেন তারা আমাদের রাস্তার যে নিয়ম আছে, যে পরিমাণ আমরা ক্যারি করতে পারি, সেটা মেনে যেন তারা আমাদের রাস্তার উপর দিয়ে চলাচল করেন। এ নিয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি জেলা বা উপজেলা প্রশাসন। আমি পাই নাই, আমার জানা নাই, আমি দেখতেছি। তাহলে নির্বাচনী ট্রেনিং গুলোর কারণে অনেক ব্যস্ত সময় যাচ্ছে। আচ্ছা, আশা করি নভেম্বরের মিডের পরে, নভেম্বরের 10-15 তারিখের পরে এই বিষয়গুলো আস্তে আস্তে একটা করে ডিল করতে পারবো আর কি। পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দ্রুত অবৈধভাবে বালুলুট বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন যমুনা তীরবর্তী মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। ভারতের রাজনীতিতে এবার আলোচনায় ব্রাজিলের এক মডেল। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অভিযোগ, হরিয়ানায় ওই নারীর ছবি ব্যবহার করে বিভিন্ন নামে অন্তত 22টি ভুয়া ভোটার আইডি বানানো হয়েছে। রাজ্যটির সবশেষ বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগও তুলেছেন রাহুল গান্ধী। তার দাবি, সেখানে মোট 2 কোটি ভোটের মধ্যে 25 লাখই ছিল জাল। যদিও রাহুলের অভিযোগকে বানোয়াট বলছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর আলোচিত বোমা দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলেন ভোট চুরির বিস্ফোরক সব অভিযোগ, যার সপক্ষে উপস্থাপন করেন বিভিন্ন তথ্য প্রমাণ। রাহুল গান্ধীর দাবি, হরিয়ানার 2 কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে 25 লাখই জাল, অর্থাৎ রাজ্যটির প্রতি 8 জনের মধ্যে একজন ভুয়া ভোটার। বিরোধী দলীয় নেতার দাবি, 2024 সালের নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে কংগ্রেসের নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। 2 crore total voters, vote chori of 25 lakhs. আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে হরিয়ানার 25 লাখ ভোটই ভুয়া। হয় তাদের অস্তিত্ব নেই, নয়তো তাদের পরিচয় ভুয়া। হরিয়ানায় প্রতি 8 জনের মধ্যে একজন ভুয়া ভোটার, অর্থাৎ মোট ভোটারের 12.5%। 12.5%। এ সময় ভোট চুরির সপক্ষে প্রমাণ দিতে গিয়ে কংগ্রেস নেতা ব্রাজিলিয়ান মডেল দাবি করে এক নারীর ছবি উপস্থাপন করেন। তার দাবি, ওই ছবি ব্যবহার করে 22টি ভুয়া ভোটার আইডি তৈরি করা হয়েছে। Who is this lady? কে এই নারী? তিনি হরিয়ানার 10টি ভিন্ন বুথে 22 বার ভোট দিয়েছেন। এটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত একটি অপারেশন। তিনি একজন ব্রাজিলিয়ান মডেল। এটি একটি স্টক ফটো এবং তিনি হরিয়ানার 25 লাখ ভুয়া ভোটারের মধ্যে একজন। Where is she from? তবে রাহুল গান্ধীর অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতারা। এমনকি তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। রাহুল গান্ধী জাতিকে বিভ্রান্ত করার কাজ করছেন। কংগ্রেস এজেন্ডাহীন হয়ে পড়েছে, তারা মিথ্যা ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করছে। রাহুল গান্ধীর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। তার বক্তব্যের মাধ্যমে তিনি দেশে এবং বিদেশে ভারতকে লজ্জায় ফেলেছেন। যে ইভিএম গুলো 38 জন কংগ্রেস বিধায়ককে নির্বাচিত করেছিল, সেই একই ইভিএম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। নরেন্দ্র মোদী জি কো, নায়েব সাইনি জি কো ইহাঁ সে মুখ্যমন্ত্রী বানায়া হ্যায়।
এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে দাবি করে বেশ কয়েকজনকে সংবাদ সম্মেলনে হাজির করেন রাহুল গান্ধী। তারা তুলে ধরেন ভোটার তালিকায় নানা কারচুপির তথ্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা নিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছে সামরিক জোট ন্যাটো। বুধবার দেশটির প্রেসিডেন্ট নিকোলস ডানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বলেন, রোমানিয়া বা ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ। এই ধরনের পরিস্থিতিতে শুধু ইস্টার্ন সেন্ট্রি নয়, অংশ নেবে ন্যাটোর সব সদস্য দেশ ও তাদের সম্মিলিত সামরিক শক্তি। F-35 ফাইটার জেট নিয়ে ন্যাটোর বিমান বাহিনী ছাড়াও বুখারেস্টের পাশে থাকবে নৌবাহিনী ও স্থলবাহিনী, এমন আশ্বাস দেন রুটে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপের পূর্বাঞ্চলে অবস্থানরত কিছু সেনা সদস্যকে পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে রোমানিয়ার মিসাইল কোগল নিচেনু বিমান ঘাঁটি থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে কিছু সেনা। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই অবস্থান ন্যাটো মহাসচিবের। ভাল্লুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে শেষমেশ রাস্তায় সেনাবাহিনী নামাতে বাধ্য হলো জাপান সরকার। কাজুনো শহরে স্থানীয় প্রশাসনের অনুরোধেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। দিন দিন ভাল্লুকের হামলায় শহরটিতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যাও। কেবল কাজুনো নয়, পুরো জাপান জুড়েই এই বছর 100টিরও বেশি ভাল্লুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 12 জন। ফলে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শহর জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা। তবে বহিঃশত্রুর আক্রমণকে রুখে দেয়া কিংবা সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকানো তাদের উদ্দেশ্য নয়। এই রণপ্রস্তুতি ভাল্লুকের বিরুদ্ধে। জাপানের কাজুনো শহরে স্থানীয় প্রশাসনের অনুরোধেই এমন উদ্যোগ। শহরটিতে গেল কয়েক সপ্তাহ ধরেই বেশ বেড়েছে ভাল্লুকের হামলা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় সতর্কতাও। আশেপাশের ঘন জঙ্গলে যাওয়া, অন্ধকারে বাইরে বের হওয়া ছিল নিষিদ্ধ। আর বিশাল দেহী প্রাণীটিকে ভয় দেখাতে সকলেই বহন করছিল ঘণ্টা। তবে শেষমেশ নামাতে হলো সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতিতে সেনাদের সাথে দৃঢ় সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি আমরা। ভাল্লুকের আক্রমণ মোকাবেলার মাধ্যমে নাগরিকদের সুরক্ষা দিতে চাই। আশঙ্কাজনক হারে ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেই এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে এ দুর্যোগ, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই এলাকায় প্রচুর ভাল্লুক থাকায় মানুষ অনেক সচেতন। তবুও প্রাণীর সংখ্যা এত বেড়ে গেছে যে আক্রমণ কমানো যাচ্ছে না। আগে যেসব জমিতে চাষাবাদের কাজ হতো বিভিন্ন কারণে তা এখন পরিত্যক্ত। ফলে জনবসতির খুব কাছাকাছি থাকতে শুরু করেছে ভাল্লুকগুলো। কেবল কাজুনো নয়, চলতি বছর গোটা জাপান জুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভাল্লুক হামলার ঘটনা। কৃষিকাজ করতে গিয়ে বা হাঁটতে বেরিয়ে বৃহৎ আকারে প্রাণীর আক্রমণের শিকার হচ্ছে মানুষ। এতে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবন, আর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত 100টিরও বেশি ভাল্লুক হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। আর এতে নিহত হয়েছে কমপক্ষে 12 জন। বেশিরভাগ দুর্ঘটনাই হয়েছে জাপানের কাজুনো শহরে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে রুখে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগা। স্বাগতিকদের বিপক্ষে 3বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 3-3 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে ফ্লিক শিষ্যদের। কাতালানদের মতো পয়েন্ট খুইয়েছে চেলসিও, তবে বরুশিয়া ডর্টমুন্ডকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে কায়রাতের বিপক্ষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।